পরিষ্কার করে বলেছিলাম যে আমি আমার জাতিকে কেউ আক্রমণ করলে আগে আমার জাতি তারপরে পার্টি। সেটা বাইরে বেরিয়ে গিয়ে পরিষ্কার বলেছিলাম। সেদিন কেন বহিষ্কার হলাম না, সেদিন কেন সাসপেন্ড হলাম না? নভেম্বর 2024, তারপরে আবার মার্চ 2025 আবার সেকেন্ড নোটিশ, 2 পাতার। আমি 4 পাতার উত্তর দিয়েছি, কারো কোনো জবাব দেয়নি। থাকলো জুন মাসে এসে আবার 3 পাতার ওয়ার্নিং নোটিশ, মানে এরপরে তোমার রেহাই নাই, তোমার মাথা চলে যাবে। আর একটু ঠোড়াই দেয়ার করে হুমায়ুন কবির, ঠোড়াই দেয়ার করে হুমায়ুন কবির কি এমএলএ হয়ে জন্মিছে, না তৃণমূলের নেতা হয়ে জন্মিছে, না কংগ্রেসের নেতা হয়ে জন্মিছে? হুমায়ুন কবিরের জন্ম হয়েছে একজন মুসলিম পিতার ঔরসে, একজন মুসলিম মায়ের গর্ভে। আমাকে ডাক দেখাবা, তুমি তোমার পোস্টের লোক দেখাবা। হুমায়ুন কবির ওই ধাতুতে তৈরি না। 1 বছর ধরে বাবরি মসজিদের ইস্যু তুললাম, 1 বছর ধরে আমাকে ইগনোর করে গেল। তারপরে হঠাৎ দেখে বলছে কোনো মতেই বাবরি মসজিদ করা যাবে না। কেন? বলছি তুমি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর 43টা সিট আছে, তোমার এই ইস্যুতে নাই 43টায় জিতে যাবে। তো তারপরে তো আমাদের সরকার পড়ে গেল। কেন? তো বলছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওদিকে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, এইসব জেলার হিন্দুরা তো সব বিজেপিকে ভোট দেবে, তুমি বাবরি মসজিদ করলে। আমার তো সরকার পর্যন্ত আমার কি করছো? আপনি এত মন্দির করলেন, আপনাকে ভোট দেবে না? একটা মন্দির করছেন, আপনাকে ভোট দেবে না। একটা মসজিদ করে যদি তারা অন্যদিকে ভোট দেয়, তো আমার কি করছো জানলো? আপনি থাকলেন কি না থাকলেন? আমি পরিষ্কার বলেছি, আমার ভাবা ভাবির কিছু ব্যাপার নাই। আমাকে ভোট দিলে হবে, না দিলে আমি এমএলএ হব না, কিন্তু তোমাদের 12টা বাজিয়েছে। আমি আজকে এখানকার মুসলমান ভাইদের বলছি, একটা পরিসংখ্যান দিচ্ছি। আজকের দিনে বাংলায় 294টা সিটের মধ্যে 42% থেকে 82% মুসলিম মেজরিটি সিট আছে 90টা। আর 32 থেকে 82 পর্যন্ত গেলে 104টে সিট আছে মুসলিম মেজরিটি। ওই 32% মুসলমানের মধ্যে যারা ভোট দিতে যাবে, তারা যদি 10% ভোট তৃণমূলের এগেনস্টে দেয়, মুখ ছবড়ি তৃণমূল পড়বে গোটা রাজ্যে। আর আমি আজকের দিনে বলে দিচ্ছি, চ্যালেঞ্জ আমার, যে 294টা আসনের মধ্যে আমি 135টা আসনে প্রার্থী দেব। 90টা ভালো ভালো বাছাই করা শিক্ষিত লোক, যারা ধর্ম মানে মুখে মুসলমান না, কাজে মুসলমান, মদখোর মুসলমান না, গেজাখোর মুসলমান না, গেজার পার্টির বসানো মুসলমান না, এই ধরনের মুসলমানকে 90টা প্রার্থী দেব। আর হিন্দু ভাইদেরও দেবো। এই যে মুর্শিদাবাদ জেলায় 3টে হিন্দুদের রিজার্ভ সিট আছে, খড়গ্রাম, নবগ্রাম আর বড়ুয়া, এখানেও 3টে হিন্দু ভাইকে প্রার্থী দেবো। টোটাল 135টা প্রার্থী দেবো। ইনশাল্লাহ মুসলমানরা চোখ খুলেছে। যেভাবে মুসলমানরা গোটা রাজ্যের মুসলমান ভাইরা, আমি বলছি রে ভাই আমার আর ইট লাগবে না, তো ইটলি চলে আসবে, পাথর লাগবে না, পরে দিবা, তাকে শুনে কথা। এই মুসলমানদের কাছে একটাই কথা বলবো, এত যে আপনারা দান করছেন, টাকাও দিচ্ছেন, ইট দিচ্ছেন, বালি দিচ্ছেন, পাথর দিচ্ছেন, শুধু বাংলার মানুষ না, আসাম থেকে দিচ্ছে। আসাম থেকে একজন কংগ্রেসের এমএলএ ছেলে আজকে এসে 2 লাখ টাকা দিচ্ছে, আমার সাথে হেল্প করেছে, দেখা করে আরো বলেছে আমরা আসবো, টাকা দেবো। এই বাবরি মসজিদ শুধু শিলান্যাস হয়েছে, ভিত্তি স্থাপন হয়েছে। এটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এই কাজ শুরু হতে এবং বাবরি মসজিদ কমপ্লিট করতে কমসে কম 3 বছর সময় লাগবে। আয়তনটা অনেক বড় হবে। বাবরি মসজিদের যা লম্বা চওড়া, যা মিনার ছিল,
তার থেকে অন্তত 65 ফুট করে মেন মিনারটা 65 ফুট বেশি হবে হাইট, আর দুটো সাইডে যেটা সেটাও 35 ফুট করে আরো হাইট বাড়বে। আর চওড়া দুর্গ যা ছিল তার থেকে প্রায় ডবল হবে, অন্তত পক্ষে 20,000 লোক যাতে নামাজ পড়তে পারে বাবরি মসজিদ, এই আকারে হবে। আমি করে দেখাবো। কিন্তু মুসলমান ভাইদের কাছে আমার একটা আবেদন আছে, যদি তৃণমূল 148-এ পৌঁছায়, এখন কিছু বলছে না ভয়ে, কিন্তু যদি 148-এ পৌঁছে যায়, 50-এ পৌঁছে যায়, তাহলে কিন্তু বাবরি মসজিদের কাজ বন্ধ করে দেবে। আর বিজেপিও যদি 120-30 পৌঁছায়, তাহলে কিন্তু আবার যারা তৃণমূলের হিন্দু এমএলএ জিতবে 5 কোটি করে টাকা দিয়ে কিনে নিয়ে তারাও সরকার গড়ে নেবে, তখন কিন্তু বাবরি মসজিদের কাজ থমকে যাবে। আপনারা 90টা মুসলমান অধিষ্ঠিত সিট, ত্রিমুখী লড়াই হবে, অন্যান্য পার্টিও লড়ুক, কংগ্রেস লড়ুক, আইএসএফ লড়ুক। আমার যা সার্ভে রিপোর্ট, আমি 2-3টে কোম্পানির ছেলেদেরকে দিয়ে, এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা পিএইচডি করা ছেলে, অনেক ট্যালেন্ট ছেলে আমার টিমের কাজ করছে, টোটাল সার্ভে করে আমি দেখেছি, আমরা যদি শতকরা 35 থেকে 40টা ভোট মুসলমানরা আমার পার্টিকে দেয়, 100টার মধ্যে 40টা, আমার আশা 60টা পাবো, 40টায় ধারদার যাবে। কিছু ফরঙ্গে খাবে, কিছু লোক দেখাবে, কিছু এসব বলবে বলে কিছু লোক ভোট দেবে। দেখ না, 100টা লোক ভোট দিতে যাবে, তারা যদি 60টা করে ভোট আমাদের পার্টির প্রার্থীকে দেয়, তাহলে আমি 80 থেকে 90টা সিট জিতবই। 294-এর মধ্যে আমি 80 থেকে 90 জিতলাম। আর বিজেপি হয়তো 100 পেল কি 105 পেল, টিএমসিও 100 পেল কি 110 পেল। তাহলে কিছু কিছু গার্জেন আছে আমাদের মুসলিম সমাজে, হিন্দুদেরও আছে, শুধু মুসলিমদের নাই, সে একবারে আস্ত ভাড়া, বইয়ের কাছে গিয়ে সব দিয়ে দেয়, চাপিয়ে দিয়ে দেয়। নিজের যখন বিড়ি খাওয়ার জন্য টাকা দরকার, তুমি বলে এই 5 টাকা দে রে, 10 টাকা দিয়ে চাপিয়ে দিল। তা আমি হুমায়ুন কবির বলছি, মুসলমানরা বাংলায় এই 90টা সিটের মধ্যে আমাকে 80টা 90টা জিতান। আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী যেই হবে, সে মমতা হোক আর শুভেন্দু হোক, পুতুল নাচানোর মতন নাচাবো। মুসলমানদের প্রত্যেকটা অধিকার আদায় করে নেব। রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, আর শুধু খেলা মেলা আর মন্দির পুজো এই নিয়ে ওর কারবার। এর যোগ্য জবাব দিবেন কি দিবেন না? পক্ষে থাকতে হবে। আর আমি বলছি, এই অধীর বাবুর কংগ্রেসের একজন 16তে ওখানে পার্ট জিতেছিল, এখানে জিতেছিল শফি ভাই 16তে, দিয়ে রবি ভাই শফি ভাইকে হারিয়ে জিতল। আর ওখানে কমলেশ চ্যাটার্জি গোপাল বলে একজন জিতেছিল ভরতপুরে। তা তাকে আমি এই বক্তৃতা দিতে দিতে বলেছিলাম, তোমার স্থান নম্বরে করে দেবো, তুমি বুঝতে পারবা। ওই অধীর চৌধুরী তোমাকে পুরামিন ইঞ্জেকশন দিয়েও বাঁচাতে পারবে না, তুমি ডেথ হয়ে যাবে। তো রেজাল্টের দিনে আমি ফার্স্ট হয়েছিলাম, আমার ব্যবধান ছিল বিজেপির ইমন কল্যাণ মুখার্জির থেকে 43,383। আর সেই এক্সিস্টিং এমএলএ যে ছিল সে মাত্র ভোট পেয়েছিল 30,000, থার্ড হয়ে গেছিল। আগামী দিনে বেগুনবাড়ির লোকের কাছে আমার বলা, আমার সেই পুরনো টেবিল 135 জনের টেবিল নিয়ে লড়বো। এই রেজিনগরে আমাকে শুধু খেলা করে জিতালে হবে না, 100-র ভিতরে 80টা ভোট হুমায়ুন কবিরের টেবিলে দিতে হবে। আর আমার এই রবি ভাই যে আলম নামটা সরিয়ে দিয়েছিল, তাকে আর একবার বললো, পুরো নাম লিখে আপনি ভোটের ময়দানে নামুন, আপনার জামানো বাজেয়াপ্ত করে দেবো। সিদ্দিকা বেগমের মতো 2016 করেছিল।
2016-তে সিদ্দিকা বেগম ভোট পেয়েছিল কত জানেন? অনেকেই আপনারা জানেন না জামানা বাজেয়াপ্ত কিসে হয়। 2 লক্ষ ভোট যদি পোল হয় তাহলে 20,000 ভোট পেতে হবে, তবে তার জামানতটা রক্ষা হবে। 20,000-এর নিচে 16,000 পেলেই জামানা গেল। তো 1,88,000 ভোট পোল হয়েছিল 2016-তে, আমি যখন টেবিল নিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমাদের রবি ভাই পেয়েছিল সিপিএম আর কংগ্রেস 1 নম্বর শক্তি, তখন এখানে কংগ্রেস, সিপিএম 2 নম্বর ছিল 16-তে। ও পেয়েছিল 79,770, আমি পেয়েছিলাম 74,210। সিদ্দিকা বেগম এই মমতা ব্যানার্জির সাদের প্রতীক, বলে ওর প্রতীক ছাড়া কেউ আমরা ভোটে জিততে পারবো না। তা 78টা তার বিরুদ্ধে গেছিল কেন? তুই নিজে কেন হেরেছিলে? নিজে কেন হেরেছিলেন 1956 ভোটে? এই যে বপি চামচা, বপি হাতি, এ বলছে একদিন আমাকে, তুই এত বড় বড় কথা বলছিস, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা যদি পিছন থেকে সরে যায় আমরা সবাই চির। আরে ভাই, তোমার বন্দর আসনের জন্য চির, আমার রেজিনগরের জন্য চির না, তোমার ভরতপুরের জন্য চির না। তুমি যত পারো তেল মারো, চামচাগিরি করো, আমি তোমার সাথে একমত নয়। তা আমার বক্তব্য হচ্ছে, আমি 2011-তে স্বেচ্ছায় আপনাদের দেওয়া 5 বছরের ভোট আমার অভিমান হয়েছিল, আমি তাই ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। আমি 2012-তে গেলাম, আমাকে 15-তে বহিষ্কার করে দিল। আবার আমি ঘুরে ফিরে কংগ্রেসে গেলাম। 2018-তে পঞ্চায়েত নির্বাচন, গোটা 26টা ব্লক কিভাবে ভোট লুট হয়েছিল। বিডিও অফিসে কেউ সুস্থভাবে মনোনয়ন দিতে পেরেছিল? সিপিএমও পারেনি, বিজেপিও পারেনি, এই কংগ্রেসের ভেড়া আদিত্য চৌধুরীও পারেনি। আমি এই ভেড়ার সঙ্গে ছিলাম। আমি মনোনয়ন করেছিলাম টোটাল ব্লকে 133টা গ্রাম পঞ্চায়েত, 33টা পঞ্চায়েত সমিতি, 3টে জেলা পরিষদ। যে যখন সব জায়গায় লুট করে এসে যখন আমার উপরে পেশা শুরু করলো, পুলিশ রাত দিন সালারের ওসি আব্দুল সালাম, বেলডাঙ্গার ওসি, রেজিনগরের ওসি, হরিয়ার পাড়ার ওসি, এমনকি এত স্পর্ধা, আমাদের লোকরা শুধু কংগ্রেস করার অপরাধে রাত্রে পুলিশ এসে ধরবে বলে আমাদের মসজিদে কেউ জুতো পরে আমরা উঠি না। যখন মসজিদে যে তারা শুয়ে আছে, সেখানে মমতা ব্যানার্জির পুলিশ জুতো পায়ে দিয়ে মসজিদ থেকে আমাদের লোককে ধরে নিয়ে মিথ্যা মামলায় চালান দিয়েছে। তখন আমি ভাবলাম, মমতা ব্যানার্জি, তুমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মুর্শিদাবাদের জেলার মানুষকে ভোটের অধিকার কেড়ে নিলে, যে ভোটের জন্য তুমি সারা জীবন আইডেন্টি কার্ড, নো ভোট, নো আইডেন্টি কার্ড, নো ভোট, টিএন সেশনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। রাজভবন মহাকরণ ঘেরাও করতে গিয়ে 93 সালে 13 জনের